হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকার এর আর্থিক বিবরণী করতেছিলাম। এর আগে আমরা করছিলাম যে বিষয়দার বিবরণী, মালিকানা সত্ত্বের বিবরণী। এখন আমরা করব যে আর্থিক অবস্থার বিবরণী। ওকে, চলো। তো আর্থিক অবস্থার বিবরণী করার জন্য প্রথমে আমাদের সম্পদগুলো লিখতে হয়। সম্পদের মধ্যে প্রথমে আমাদের লিখতে হবে স্থায়ী সম্পদ। এর জন্য আমরা স্থায়ী সম্পদগুলো আগে লিখবো, স্থায়ী সম্পদ। ওকে, স্থায়ী সম্পদের মধ্যে আমাদের প্রশ্ন শুধু দেওয়া আছে কি আসবাবপত্র এবং সরঞ্জাম, তো সেটাই আমরা লিখবো, আসবাবপত্র, আসবাবপত্র ও সরঞ্জাম। ওকে, আসবাবপত্র এবং সরঞ্জাম আমাদের এখানে দেওয়া আছে 1,00,000 টাকা, সেটা আমরা লিখবো যে 1,00,000 টাকা। সেকেন্ড কলাম লিখবো, হ্যাঁ, 1,00,000 টাকা। ওকে, তো এর থেকে আমাদের অবচয়টা বাদ দিতে হবে, পুঞ্জীবিত অবচয়, যেটা হচ্ছে 5%। তাহলে আমরা বাদ দিব অবচয়, পুঞ্জীভূত অবচয়। তো 1,00,000 টাকার 5% আমাদের বেরিয়েছিল যে 5,000 টাকা, সেটা আমরা বাদ দিব। বাদ দিলে আমাদের স্থায়ী সম্পদ বের হবে যে 95,000 টাকা। এ হলো আমাদের স্থায়ী সম্পদ। এখন আমরা লিখবো চলতি সম্পদ। আচ্ছা, এর আগে আমরা বিনিয়োগও লিখি, কিন্তু আমাদের এখানে বিনিয়োগ নাই, ঠিক আছে, এই জন্য আমরা লিখবো না। ওকে, তাহলে আমরা চলতি সম্পদগুলো লিখবো, চলতি সম্পদ। তো চলতি সম্পদগুলো কি কি আছে আমরা প্রথম থেকে আসি। চলতি সম্পদ প্রথম আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবে কাজ আছে, কারণ এখানে আমাদের অলিখিত বিক্রয় ছিল এবং কুরিনের ব্যাপারটা এখানে আছে। ওকে, তাহলে প্রথমে প্রাপ্য হিসাব লিখবো, যে প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব আমাদের এখানে দেওয়া ছিল যে কত টাকা, প্রাপ্য হিসাব আমাদের দেওয়া ছিল যে 37,000 টাকা। ওকে, ফাইন। এর সাথে অলিখিত বিক্রয় আছে, প্রাপ্য হিসাব বাড়বে, দেনাদার বাড়বে। অলিখিত বিক্রয়, অলিখিত বিক্রয় মানে লেখা ছিল যে বিক্রয় যেটা হিসাবভুক্ত হয়নি, অলিখিত বিক্রয়, ঠিক আছে, সেটা ছিল 3,000 টাকা। তাহলে এখানে আমাদের প্রাপ্য হিসাব দাঁড়াবে যে 40,000 টাকা, ঠিক আছে। এরপর আমাদের দেনাদার থেকে বলছে যে 2,000 টাকা পাওয়া যাবে না, 2,000 টাকা না, 2,000 টাকা। দ্যাটস মিন আমাদের কুরিন, নতুন কুরিন আর কি, নতুন লিখি, নতুন কুরিন। নতুন কুরিন হলো আমাদের 2,000 টাকা। তো দেনা থেকে পাওয়া যাবে না, তার মানে দেনা থেকে পাওয়া যাবে আমাদের 38,000 টাকা। তো বলছে এই 38,000 টাকার মধ্যে আবার বলছে আমাদেরকে 10% কি রাখতে, সঞ্চিত রাখতে, জমা রাখতে 38,000 টাকা থেকে। তাহলে সেটাও আমাদের 10% বাদ দিতে হবে। নতুন কুরিন সঞ্চিতি, নতুন কুরিন সঞ্চিতি, এই 38,000 টাকার মধ্যে আমাদের 10% সঞ্চিতি রাখতে হবে। 38,000 10% হচ্ছে 3800 টাকা, মানে একটা শূন্য বাদ দিলে সেটা 10% মানে একটা শূন্য বাদ। ওকে, তো এটা আমরা বাদ দিব, তাহলে আমাদের অবশিষ্ট দেনাদার বেরোবে, মানে নিট দেনাদার বেরোবে, ঠিক আছে। তো আমরা বাদ দিই, প্রথম হচ্ছে আমাদের 38,000 টাকা, এখান থেকে আমরা বাদ দিব 3800 টাকা, তাহলে আমাদের আসবে 34,200 টাকা। ওকে, এই আমরা বের করলাম যে নিট দেনাদার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের চলতি সম্পদ। এরপর আমরা দেখি আর কি কি আছে। দেনাদার ছিল, ওকে, এরপরে আমরা দেখি যে আমাদের এখানে ভাড়া দেওয়া আছে। ভাড়ার মধ্যে 2 মাসের একটা আমরা অগ্রিম দিছিলাম। অগ্রিম ব্যয় আমরা জানি যে কি সম্পদ, অগ্রিম ব্যয় হচ্ছে সম্পদ, ঠিক আছে। 2 মাসের ভাড়া যেটা সম্পদ হবে, তাহলে লিখবো আমরা অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় না, সরি, অগ্রিম ভাড়া। ওকে, তো বের করে নিয়ে এটা আমরা প্রথমে দেওয়া হচ্ছে 35,000 টাকা দেওয়া ছিল। আর এখান থেকে আমরা ভাগ করবো 14 দিয়ে, যেহেতু 14 মাসের দেওয়া আছে, তাহলে 1 মাসে বের হবে। আর 2 মাসেরটা আমরা অগ্রিম দিছি, তো 2 মাসেরটা আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের 5,000 টাকা হচ্ছে অগ্রিম ভাড়া। ওকে, ঠিক আছে। এরপর আমরা দেখি আর কি কি আমাদের চলতি সম্পদ আছে। এরপরে আমাদের এখানে দেওয়া আছে যে আম, ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমার উদ্বৃত্ত, অর্থাৎ ব্যাংক জমা। ওকে, ব্যাংক জমা হচ্ছে আমাদের সম্পদ। ব্যাংক জমা উদ্বৃত্ত কত দেওয়া আছে, যে এখানে দেওয়া আছে যে 38,700 টাকা, 38,700 টাকা। ওকে, তো ব্যাংক জমা উদ্বৃত্ত আমরা লিখলাম। এরপরে আমাদের এখানে সমাপনী, লাস্টে এটা অবশ্যই মনে রাখতে হবে যে সমাপনী উদ্বৃত্ত, সমাপনী মজুত পণ্যটাও আমাদের চলতি সম্পদ, ঠিক আছে। অনেকে লেখে কিন্তু এই জিনিসটা মনে রাখে না, অর্থাৎ এটা স্কিপ করে যায়। সমাপনী মজুত পণ্য আমাদের সম্পদের সমন্বয়ে দেওয়া থাকে। ওকে, সমাপনী মজুত পণ্য লিখবো, সমাপনী মজুত পণ্য, যেটা আমাদের দেওয়া আছে 30,000 টাকা। ওকে, দেখি আমাদের আর কিছু আছে কিনা। না, নাই। ওকে, এই হচ্ছে আমাদের চলতি সম্পদ। আমরা এখন এগুলো যোগ করব। তো কি কি দেওয়া আছে চলো আমরা দেখি। 34,200 টাকা, প্লাস হচ্ছে আমাদের 5,000 টাকা, প্লাস করবো আমরা 38,700 টাকা,
সরি প্লাস করবো আমরা 30,000 টাকা। তাহলে আমাদের আসবে 1,07,900 টাকা। তাহলে এখানে আসবে আমাদের 1,07,900 টাকা। ওকে, তাহলে স্থায়ী সম্পদ লিখছি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ তো ছিল না, চলতি সম্পদ লিখছি, এবং অলিক সম্পদ থাকলেও সেটা হলো একদম। অলিক সম্পদ মানে হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন, তারপর হচ্ছে প্রাথমিক খরচ, এগুলো তো নেই, তাহলে লিখবো না। তাহলে এই হচ্ছে আমাদের সম্পদ। আমরা এখন দুইটা অ্যাড করে ফেলবো। 95,000 টাকা এটার সাথে অ্যাড করবো, 1,07,900 সাথে 95,000। তাহলে আমাদের আসবে 2,02,900। তাহলে আমরা লিখবো 2,02,900 টাকা। এটা হচ্ছে আমাদের মোট সম্পদ, মোট সম্পদ। ওকে, তো এরপরে আমাদের বের করতে হবে দায় এবং মালিকানা সত্ত্ব। বের করে আমার দুইটা সমান দেখাইতে হবে। তো আমরা এখানে লিখি দায় ও মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। তো চলো আমরা লিখি দায় ও মালিকানা সত্ত্ব। দায়ের মধ্যে প্রথমত লিখতে হবে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় আছে কিনা আদৌ এটা দেখতে হবে। যে দীর্ঘমেয়াদী যেমন বন্ধকি ঋণ, গৃহ ঋণ, ব্যাংক ঋণ, এগুলো। আচ্ছা, বন্ধকি ঋণ এখানে দেওয়া আছে, লিখতে হবে আমাদের এখানে যে দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে আমাদের ছিল কি বন্ধকি ঋণ, বন্ধকি ঋণ। ওকে, বন্ধকি ঋণ আমাদের দেওয়া ছিল 50,000 টাকা। তো সেটা আমরা লাস্ট কলামে লিখে ফেলবো, বিকজ আমাদের একটাই দেওয়া আছে। ঠিক আছে, এরপর আমরা লিখবো চলতি দায়। চলতি দায়, চলো দেখি চলতি দায় আমাদের কি দেওয়া আছে। তো প্রথমত চলতি দায় আমাদের এখানে দেওয়া আছে যে প্রদেয় হিসাব, এটা আমাদের চলতি দায়। সেটা হচ্ছে আমাদের এখানে কি দায় হচ্ছে ক্রেডিট, তাহলে 30,000 টাকা। আর এখানে আমাদের আর কি দেওয়া আছে চলতি দায়। ও, একটা কথা বলে গেছি যে এখানে আমাদের কি ঋণের সুদ ছিল, ঠিক আছে, 4,000 টাকা। তো এখানে আমাদের ঋণের সুদ আমরা 50,000 টাকা, আমরা বন্ধকি ঋণ নিয়েছিলাম 50,000 টাকা, তার 10% আসবে কত, 5,000 টাকা। কিন্তু আমরা সুদ দিয়েছি মাত্র 4,000 টাকা। 1,000 টাকা যেটা, সেটা এখনো পে করিনি, তো দায় আর কি। ঠিক আছে, তো ওই যে প্রদেয় ঋণের সুদ, যেটা আমাদের এখানে লিখতে হবে চলতি দায় হিসেবে। তো প্রথমে প্রদেয় হিসাব ছিল, আগে এটা লিখিনি, প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব ছিল আমাদের এখানে 30,000 টাকা, মেবি কত ছিল জানো, 30,000 টাকা। ওকে, তাহলে 30,000 টাকা। আর হচ্ছে প্রদেয় ঋণের সুদ, অফ লাস্ট লাইনটা একটু লিখতে কষ্ট হচ্ছে, প্রদেয় ঋণের সুদ। ওকে ওকে, সেটা হচ্ছে 1,000 টাকা। তার তো নাই, তাহলে আমরা যোগ করে দেবো 31,000 টাকা। এরপরে আমরা কি করব, ওকে আমি আর অপরিষ্কার ঘর বানাইনি, আমি একটু ছকটা বানাইনি, একটু ভিডিওটি স্কিপ করি। ওকে, ছক বানাইছি। এখন আমাদের বলছে যে আমরা এখানে দায়ের মধ্যে আমরা দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়টা লিখছি। লাস্ট আমাদের মালিকানা সত্ত্ব লিখতে হবে, যেটা মালিকানা সত্ত্বের মধ্যে কোনটা লিখবো, যেটা হচ্ছে সমাপনী মূলধন, যেটা আমরা এর আগের ছকে বের করছিলাম। ঠিক আছে, যেটা হচ্ছে 1,21,900। তাহলে আমরা এখানে লিখবো সমাপনী মূলধন, সমাপনী মূলধন, যেটা আমরা বের করছিলাম 1,21,900। এবার আমরা সবগুলো যোগ করব, যোগ করে দেখবো আমাদের সম্পদের সমান হয়েছে কিনা। ঠিক আছে, তো চলো আমরা ক্যালকুলেট করি। প্রথমে আমাদের এখানে বেরিয়েছে 50,000 টাকা দীর্ঘমেয়াদী দায়। ওকে, সেটার সাথে আমরা যোগ করবো যে এখানে কত, 31,000, কত, 31,000, হ্যাঁ শুধু 31,000 যোগ করবো চলতি দায়। যোগ করলে আসবে 81,000 টাকা। এর সাথে আমরা যোগ করব আমাদের এই যে সমাপনী মূলধনটা, যোগ করবো আমরা সমাপনী মূলধন 1,21,900, সরি 900। তাহলে আমাদের আসবে যে 2,02,900। ঠিক আছে, তাহলে আমাদের আসবে যে 2,02,900। ওকে, তো এটার নাম হচ্ছে আমাদের মোট দায় ও মালিকানা সত্ত্ব। ওকে, মোট দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে দেখি আমাদের মিলছে কিনা। এর আগে আমাদের সম্পদ কত বেরিয়েছিল, 2,02,900। তো এখানে আমাদের মোট দায় ও মালিকানা সত্ত্ব বেরিয়েছে 2,02,900। তো আমাদের মিলে গেছে ব্যালেন্স শিট। ওকে ফাইন, আল্লাহ হাফেজ।